আগে শুরু করছি ফের যেখানে তোমাদের সিলেবাস আগের দিন শেষ হয়েছিল সেটা পরবর্তী কোশ্চেন, মানে তোমাদের কোর্স 13 এর ইউনিট 4 ভেরিয়েশন ইন ক্রোমোজোম নাম্বার এন্ড স্ট্রাকচার। তো এর আগের দিন আমরা কি করেছি? ভেরিয়েশন ইন ক্রোমোজোম নাম্বার। আজকে কি করবো? ভেরিয়েশন ইন ক্রোমোজোম স্ট্রাকচার। তাহলে ক্রোমোজোম স্ট্রাকচার ভেরিয়েশনটাকে, যেটাকে আমরা সোজা কথা বলছি ক্রোমোজোম অ্যাবারিশন, ব্রিফলি বললে কি ছিল যে তোমার ভেরিয়েশন ইন ক্রোমোজোম নাম্বার আর ভেরিয়েশন ইন ক্রোমোজোম স্ট্রাকচার অর অ্যারেঞ্জমেন্ট। আমরা আজকে ডিটেইলসে পড়বো ভেরিয়েশন ইন ক্রোমোজোম স্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। তো ওভারঅল ভেরিয়েশন ইন ক্রোমোজোম স্ট্রাকচার আর অ্যারেঞ্জমেন্টকে 5টা মেইন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট কি? ডিলিশন, সেকেন্ড ডুপ্লিকেশন, থার্ড ইনভার্সন, ফোর্থ ট্রান্সলোকেশন। এবার এই ট্রান্সলোকেশনটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন আর নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এইগুলো ওভারঅল হচ্ছে তোমার যে মেইন 4টে ভাগ, যেগুলো স্ট্রাকচারালি চেঞ্জ হয়। মানে আগের ছিল ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়, আর এগুলো ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ হয়। ক্রোমোজোম স্ট্রাকচার বলতে, একটা ক্রোমোজোম বলতে তোমরা জানো ক্রোমোজোম হচ্ছে ডিএনএটাই যখন সেল ডিভিশন হয় তখন কনসেন্ট্রেটেড হয়ে সুপার কয়েলিং হয়ে তোমার ক্রোমোজোম স্ট্রাকচারটা তৈরি করে। সুতরাং ক্রোমোজোমের একটা ছোট্ট পোর্শন বলতে একটা বড় অ্যামাউন্ট ডিএনএ কে তুমি সেখানে কনসিডার করো। ক্রোমোজোম স্ট্রাকচারালি চেঞ্জ হলে সেটা একটা বড় ক্রোমোজোমের ফিজিক্যাল স্ট্রাকচার বলা হয়। এর বাইরে একটা ছোট্ট পোর্শন আছে, সেই পোর্শনটা হচ্ছে কি? সেই পোর্শনটায় ক্রোমোজোমের মলিকুলার স্ট্রাকচারে, মানে ডিএনএ তে যদি কিছু চেঞ্জ হয় সেটাও একটা স্ট্রাকচারাল চেঞ্জ, কিন্তু সেখানে হয়তো ক্রোমোজোমের কোনো একটা বড় পোর্শন ইনভলভ। তো সেটাকে আমরা একটু আলাদা করে এর মধ্যেই বলবো। তাই টোটাল ব্রিফে 5টা। প্রথমে আসি ডিলিশন। ডিলিশন কথার অর্থ কি? ডিলিশন কথার মানে যা, ডিলিশন অ্যাবারেশনে ঠিক তাই হয়, তার সাথে কোনো কোশ্চেন কি হয়? ডিলিশন মানে মিসিং রিজিয়ন অফ এ ক্রোমোজোম। ডিলিশন হলে ক্রোমোজোমের কোন একটা পোরশন মিসিং হবে, কোন একটা পোরশন বাদ যাবে। কিভাবে? তো প্রধানত দু রকমের ডিলিশন হতে পারে। তোমরা জানো সাধারণত ক্রোমোজোম কি থাকে? ক্রোমোজোমের আর্ম থাকে আর সেন্ট্রোমিয়ার। তো এই ক্রোমোজোমের স্ট্রাকচারের ডিলিশনের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে ডিলিশনকে দুটো ভাগে ভাগ করা যায়, টার্মিনাল ডিলিশন আর স্ট্রাকচারাল ডিলিশন। ধরো এই একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের লেফট আর্মের মধ্যে রয়েছে তোমার এ বি সি ডি লোকাস। আমরা জিন বলবো না, কারণ জিন মানে ক্রোমোজোমে এরকম একটা ছোট ছোট পোর্শন দেখালে তার মধ্যে থাউজেন্ডস অফ জিন থাকতে পারে। তো আমরা একটা ছোট ছোট লোকাস বা তোমার পজিশনকে আমরা ডিনোট করছি এ বি সি ডি হিসেবে, আর তারপর সেন্ট্রোমিয়ার, তারপর রাইট সাইডে রয়েছে ধরো ই এবং এক্স। তো ডিলিশন হলে কি হবে? ডিলিশন থেকে মোর স্পেসিফিক্যালি ইফ ইউ টক অ্যাবাউট টার্মিনাল ডিলিশন। টার্মিনাল ডিলিশন হলে কি হবে? So there will be a breakage in suppose in between position or position A and B. So what will be the result? Result হচ্ছে A and B পজিশনের মাঝখানে একটা ফিজিক্যাল ডিলিশন বা ব্রেকেজ তৈরি হবে। ব্রেকেজ তৈরি হলে দুটো ছোট ছোট পার্ট তৈরি হলো। একটা পজিশন, একটা তোমার এ পজিশনকে নিয়ে একটা ছোট স্ট্রাকচার যার কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না, আর একটা বাদবাকি রেস্ট অফ দ্য স্ট্রাকচার অর ক্রোমোজোম উইথ পজিশন বি সি ডি, সেন্ট্রোমিয়ার অ্যান্ড ই অ্যান্ড এফ। তো এই পজিশনটা যেহেতু সেন্ট্রোমিয়ার নেই, এবং তাহলে এর প্রবলেমটা কোথায়? যখন সেল সেগ্রিগেশন হবে, মানে সেলের ডিভিশন হবে, যখন ক্রোমোজোমাল সেগ্রিগেশন হবে, তখন আমরা কি জানি যে দুটো পোল থাকে সেল ডিভিশন হওয়ার সময়। দুটো পোলের থেকে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে অ্যাটাচড হয়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে তোমার দুটো অপোজিট পোলে একটা একটা করে নিয়ে। আমরা এখানে মেইনলি বলবো কার কথা? মিওসিসের কথা। মিওসিসের সময় কি হয়? হ্যাপ্লয়েড হয়ে যায় সেল। দুটো হোমোলোগাস ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেটে দুটো করে ক্রোমোজোম থাকে, সেল আমরা জানি। তো এখান থেকে কি হবে? প্রত্যেকটা ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে পোল থেকে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হয়ে সেটা অপোজিট সাইডে
ক্রোমোজোম গুলোকে নিয়ে যাবে এবং মাঝখান দিয়ে ইকুয়েটোরিয়াল রিজিয়ন দিয়ে সেল প্লেট গঠিত হয়ে দুটো আলাদা আলাদা সেল হবে। তো সেই পজিশনের একটা প্রবলেম কি হলো যে এ পজিশনটা নিয়ে যে ডিলিটেড স্ট্রাকচার বা বাদ পড়ে যাওয়া স্ট্রাকচারটা সে কিভাবে কোনো কিছুর সাথে কোনো স্প্রিন্টি ফাইবারের সাথে অ্যাটাচ হতে পারে। অ্যাটাচ না হলে কি হবে, এই সেলের মধ্যে কোনো দিকেই যাবে না অথবা একই জায়গায় পড়ে থাকবে। ফলে এর আলটিমেট ফেট কি, এর আলটিমেট ফেট যখন সেল ডিভিশন হতে থাকবে তখন এর ধীরে ধীরে নন ভায়াবল হয়ে বাদ পড়ে যাবে। তো ওভারঅল কি দাঁড়ালো যে এই ক্রোমোজোমটা থেকে এই পজিশনটা বাদ বা ডিলিটেড হয়ে যায়। তাই এই ঘটনাটাকে আমরা কি বলছি বা অ্যাবারেশনটাকে কি বলছি, ডিলিশন অ্যাবারেশন অফ ক্রোমোজোম। তো এটা যেহেতু টার্মিনাল পজিশনে হচ্ছে তাই একে আমরা বলছি টার্মিনাল ডিলিশন। এবার আসি সেকেন্ড টাইপ অফ ডিলিশন। সেটা কি, সেটা হচ্ছে যখন সেন্ট্রোমিয়ার রিজিয়নটা কোনোভাবে অথবা দুটো মাঝখানে আর্মের মাঝখানে ডিলিশনটা এফেক্ট করবে, তখন সেই ডিলিশনটাকে আমরা কি বলবো, ইন্টারক্যালারি ডিলিশন। ইন্টারক্যালারি ডিলিশন কি, কিভাবে হতে পারে? সাপোজ দিস ইজ দ্য ক্রোমোজোম। এটা কি করবে, ক্রোমোজোমটা তোমার যদি কোনোভাবে এই ছবির মতো অ্যালাইন হয়, মানে একটা লুপ ক্রিয়েট করে, লুপ ক্রিয়েট করলে কি হবে, লুপ ক্রিয়েট করলে ক্রোমোজোমটা নিজের সাথে নিজে অ্যালাইন হতে পারছে, দেখো এ বি, তারপর এখানটায় বাদবাকি পোর্শনটা, এবং লুপ ক্রিয়েট হয়ে ডি এবং সি ক্রোমোজোমের মেইন স্ট্রাকচারের বাইরে একটা হ্যাঙ্গিং অবস্থায় হচ্ছে। যদি তখন এই দুটো অ্যাডজয়নিং পয়েন্টে কোনো অ্যাডজয়নিং পয়েন্টে ব্রেকেজ তৈরি হয় বাই সাপোজ অফ এনি কেমিক্যাল অর ফিজিক্যাল রিজন, তো এই ব্রেকেজ তৈরি হলে কি হবে, ব্রেকেজ তৈরি হলে কি হবে, ক্রোমোজোমটা এই লুপ ক্রিয়েটেড পোর্শনটাকে লুজ করবে বা নিজের থেকে বাদ পড়ে যাবে। ব্রেকেজ হলো, ব্রেকেজ হয়ে ক্রোমোজোম তো ব্রেকেজ হয়ে তারপর কি হবে, স্টিকি দুটো ডিএনএর মধ্যে তোমরা জানো ডিএনএর স্টিকি এন্ড শুনেছো, সেরকম ক্রোমোজোমে ভেঙে গেলে স্টিকি এন্ড তৈরি হয়। ক্রোমোজোমের এই এ বি পজিশন সহ স্টিকি এন্ডটা বাকি সেন্ট্রোমিয়ার পজিশনের সাথে জয়েন করে যাবে, ফলে কি হবে, ডি এবং সি পজিশনটা ক্রোমোজোম থেকে বাদ পড়ে যাবে। এই টাইপ অফ ডিলিশনকে আমরা কি বলবো, ইন্টারক্যালারি ডিলিশন। ইন্টারক্যালারি ডিলিশনের ফলে কি হতে পারে, আমরা পাবো টোটাল দুটো স্ট্রাকচার। একটাকে আমরা বলবো ডিলিটেড ক্রোমোজোম, যার মধ্যে লুপটা ডিলিট হয়ে গেছে, পজিশন সাপোজ ডি এন্ড সি, এবং আরেকটা পজিশন, একটা স্ট্রাকচার তৈরি হবে উইথ ক্রোমোজোম পজিশন লোকাস অথবা লোকাস যদি বলি ডি এবং সি, যেটার কোনো সেন্ট্রোমিয়ার থাকবে। এই স্বাভাবিকভাবে কি হবে, এই পোর্শনটা যেটার মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নেই সেটাও নন ভায়াবল হয়ে যায় এবং বাদ পড়ে যায়। তাহলে জিনোমের মধ্যে কি পড়ে থাকলো, একটা ক্রোমোজোম যার মাঝামাঝি পজিশন থেকে বা ইন্টারক্যালারি পজিশন থেকে একটা পোর্শন ডিলিটেড হয়ে গেছে, তাই একে আমরা কি বলবো, ইন্টারক্যালারি ডিলিশন। তো আমরা দেখলাম ডিলিশন হলে ক্রোমোজোমের পোর্শন লস, ক্রোমোজোমের পোর্শন লস হলে ক্রোমোজোমের ফিউচার ফেট কি হবে, যে ধরো পোর্শন একটা কোনো জায়গা থেকে লোকাস অথবা পজিশন ই কোথা থেকে ডি অথবা সি বাদ পড়ে গেল, তারপর ক্রোমোজোম যেটা সার্ভাইভ করলো পোর্শনটা, সে কিভাবে বিহেভ করবে, কার ক্ষেত্রে, যদি মেটাফেজ সেল ডিভিশন হয় তখন তো আমরা জানি স্বাভাবিকভাবে যদি সেন্ট্রোমিয়ার থাকে একটা আর একটা অপোজিট দিকে চলে যাবে, মানে সেখানে কোনো বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পারবো না। কিন্তু একটা উল্লেখযোগ্য পার্থক্য বা একটা পরিবর্তন আমরা দেখতে পাই কোন সময়, মিওসিসের সময়। কারণ কি, সেখানে একটা বিশেষ ঘটনা ঘটে, তোমরা শুনেছো সাইনাপসিস গঠিত হয়, ক্রসিং ওভার হয়, দুটো হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করতে পারে। তো সেই সময় যে সাইনাপসিস গঠিত হয় সেটা হয় সাধারণত হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে। তার জন্য কি লাগে, যে ধরো ফর এক্সাম্পল একটা নর্মাল ক্রোমোজোম আছে, তো এই ক্রোমোজোমটা এ বি সি ডি ই এফ রিজিয়ন বা লোকাস নিয়ে আছে, তো এর একটা হোমোলোগাস পার্ট আছে যারও সেম পোর্শন গুলো থাকবে এ বি সি ডি ই এফ। তো এরা যখন মিওসিস হবে, তখন ক্রসিং হবে ডাইকাইনেসিসের আগে সময়
এরা তোমরা এর আরেকটি কাউন্টার পার্ট এর সাথে প্যারালালি অবস্থান করবে এবং করে নিজেদের মধ্যে ক্রসিং ওভার হবে, এটা তোমরা জানো। কিন্তু যদি ধরো একটা জেনেটিক তোমার ক্রোমোসোমাল অ্যাবারেশন ঘটে, এর কাউন্টার পার্ট মানে এর যে হোমোলোগাস পার্ট আছে সেখান থেকে টার্মিনাল অথবা ইন্টারক্যালারি কোনো ডিলিশন হয়ে যায়, তাহলে সেই ডিলিটেড ক্রোমোসোমটা মিওসিস হওয়ার সময় কিভাবে বিহেভ করবে, কিসে বিহেভ করবে, সাইনাপসিস গঠনের সময় বা বাইভ্যালেন্ট গঠনের সময় কিভাবে বিহেভ করবে, সেইটাকে স্টাডি করার তোমরা তোমাদের আগের দিনের ক্লাসে বলেছিলাম যে ক্যারিওটাইপিং করা হয়, ক্রোমোসোমের কিভাবে বিহেভ করে সেটা পরপর পরপর সাজিয়ে রাখা হয়। সেই ক্যারিওটাইপিং করলে আমরা কি দেখতে পাবো, সেটাকেই আমরা বলছি মিওটিক বিহেভিয়ার। মিওটিক বিহেভিয়ার কি হবে যদি একটা পোর্শন ডিলিটেড হয়ে গিয়ে থাকে, ইন্টারক্যালারি অথবা টার্মিনাল পজিশন। ধরো এই যে হোমোলোগাস পার্টটা যেটা ডিলিটেড রিজিয়ন হচ্ছে, ধরো সি এবং ডি পোর্শনটা ডিলিটেড আছে, তো কিভাবে সে সাইনাপসিস গঠন করবে? ধরো যে ডিলিটেড পোর্শন এখানে ডি এবং সি নেই ডিলিটেড ক্রোমোসোমের, এর সাথে সাইনাপসিস গঠন করছে এর কাউন্টার পার্ট যে নরমাল। কাউন্টার পার্ট সাইনাপসিস একমাত্র তখনই গঠন করতে পারবে প্যারালাল রিজিয়নের সাথে তাকে ইন্টার এক্সচেঞ্জ করতে হবে জেনেটিক মেটেরিয়াল। তাই সে কিভাবে অ্যালাইন করবে নিজের কাউন্টার পার্টের সাথে, এ এর সাথে বি, বির সাথে ই, এর সাথে এফ, এর সাথে। ও তখনই করতে পারবে যদি যে পোর্শনটা এক্সট্রা আছে বা নরমাল, সেই পোর্শনটা একটা লুপ তৈরি করে। লুপ তৈরি করলে এ বি ই এফ নিজের সাথে প্যারালালি অ্যালাইন হতে পারবে, সিডিটা ক্রোমোসোমের বাইরে লুপ তৈরি করে থাকবে। ঠিক এরকম করলেই তবেই সে সাইনাপসিস গঠন করতে পারে। তো এই তাহলে এই ঘটনাটা মানে আমাদের জেনে লাভ বা এটা জানা গেল কি করে? এটা জানা গেল ঠিক এইভাবেই যে যখন তোমরা প্র্যাকটিক্যালে করেছো মিওসিস স্টাডি বা করবে, মিওসিস স্টাডি করার সময় আমরা যখন মিওসিস গুলোকে স্টাডি করি, ধরো পোলেন স্টাডি করছি, সেই পোলেনের মধ্যে যখন সাইনাপসিস হচ্ছে বা মিওসিস হওয়ার মানে ফার্স্ট ডিভিশন বা রিডাকশন ডিভিশন হওয়ার আগে ক্রোমোসোম যখন একে অপরের সাথে সাইনাপসিস গঠন করছে, তখন আমরা যদি দেখতে পাই যে কোনো একটা পেয়ার এরকম একটা লুপ তৈরি করেছে, তাহলে আমরা কি বুঝবো? তাহলে আমরা বুঝতে পারবো যে এর হোমোলোগাস পার্টে কোনো ডিভিশন আছে। এইভাবেই স্টাডি করে জানা যায় যে ডিভিশন ব্যাপারটা কি বা জানা গিয়েছিল। তো এটাকে আমরা বলবো মিওটিক বিহেভিয়ার অফ ডিলিটেড ক্রোমোসোম। এবার সেকেন্ড, আর এটাকে আমরা কি বললাম যে লুপ ফরমেশন, এটাকে বলা হয় ডিলিশন। এবার আসি এক্সাম্পল। ডিলিশন এক্সাম্পল কি? আগে বলেছি যে তোমাদের মনোজমিতে তোমরা পড়েছিলে যে একটা ক্রোমোসোম কম থাকলে তাকে মনোজমি বলা হয়। তো সেখানে একটা হিউম্যান এক্সাম্পল ছিল চাইল্ড ক্যাচ সিনড্রোম। সেটা একটা প্রকৃতপক্ষে সত্যি কথা বলতে গেলে ডিলিশন। কি হয় এখানে? ক্রোমোসোমের পি আর্মে 5 নাম্বার ক্রোমোসোম পেয়ারে ধরো ক্যারিওটাইপিং করা হয়েছে, পি ক্রোমোসোমের শর্ট আর্মের একটা পজিশন ডিলিটেড হয়ে গেছে, ডিলিটেড রিজন। তো এই ডিলিশনের ফলে যে রোগটা হয় সেটাকে চাইল্ড ক্যাচ সিনড্রোম বলা হয়। এর কি সিমটম সেগুলো তোমাদের নোটসে ডিটেইলসে দেওয়া আছে, আগের দিনও একবার বলেছি। তো আসি সেকেন্ড টাইপ অফ ক্রোমোসোমাল অ্যাবারেশন। ডিলিশন হলো, এবার হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন কি? It is a repeated segment of a chromosome. আগেরটাই যেমন কোন একটা সেগমেন্ট বাদ পড়েছিল, ডুপ্লিকেশনে সেরকমই একটা সেগমেন্ট রিপিট হয়। মানে মানে কোন একটা জিনিস ডাবল, ট্রিপল অথবা তার থেকে বেশি পরিমাণে ক্রোমোসোমের মধ্যে রয়েছে। নট দ্য নাম্বার অফ ক্রোমোসোম, মানে ক্রোমোসোমের কোন টোটাল ক্রোমোসোমটা রিপিট নয়, ক্রোমোসোমের একটা পোর্শন রিপিট হচ্ছে। কিভাবে? ধরো একটু হোল্ড করো, ব্যাটারিটা লো। তো যেটা বলছিলাম, তো ক্রোমোসোম ধরো দুটো হোমোলোগাস ক্রোমোসোম আছে উইথ ক্রোমাটিড 1, 2 এবং 3, 4।
এদের মধ্যে দেখো এটা হোমোলোগাস, কারণ দেখো প্রত্যেকের সেম টাইপ অফ রিজিয়নস আছে, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। তো এই পোর্শনটা ডুপ্লিকেশন কিভাবে হতে পারে, প্রবাবিলিটি মানে পসিবিলিটিস কি বা প্রবাবল ওয়ে অফ ডুপ্লিকেশন। ধরো ক্রোমোজোম 1 তার হোমোলোগাস ক্রোমোজোমের সাথে কোনো একটা অড পজিশনে ক্রস ওভার করবে। কিভাবে? ধরো যদি নর্মাল ক্রস ওভার হওয়ার দরকার ছিল, সময় কি হওয়ার কথা ছিল, যদি ক্রস ওভার হতো কার মধ্যে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিড যারা আছে তাদের মধ্যে ধরো বি এবং সি এবং এর বি এবং সির মাঝখানে ক্রস ওভার হওয়ার কথা ছিল, কিন্তু কোনো অ্যাক্সিডেন্টালি সেখানে ধরো বি এবং সি এবং অপর ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের ডি এবং সির মধ্যে ক্রস ওভার হলো। ক্রস ওভার হয়ে কি হয় আমরা জানি যে ক্রোমোজোমাল আর্ম এক্সচেঞ্জ হতে পারে। তাহলে আর্ম এক্সচেঞ্জটা কি হলো, ধরো এখানে আমি গ্রিন আর পিঙ্ক কালারের দুটো আলাদা আলাদা ক্রোমোজোম দেখিয়েছি। তো ধরো গ্রিন কালারের ক্রোমোজোমটা এই ক্রোমাটিডটা ই এফ ডি সি অবধি গ্রিন ক্রোমোজোমেরই থাকলো, এবং তারপরে সেই ক্রোমাটিড এক্সচেঞ্জ করে সি বি এবং এ পোর্শন অফ পিঙ্ক ক্রোমোজোমটাকে নিজের হিসাবে অ্যাটাচ করে নিল। এখানে তাহলে অবভিয়াসলি এখানে ব্রেকেজ হতে হবে। অপোজিট ভাবে পিঙ্ক ক্রোমোজোমের ক্রোমাটিডটি এফ ই ডি এবং গ্রিন ক্রোমোজোমের বি এবং এ পোর্শনকে নিজের সাথে অ্যাটাচ করে নিল, মানে ইন্টারচেঞ্জ হয়ে গেল। রেজাল্ট কি হবে? রেজাল্ট আমরা এইভাবে দেখতে পারি। ধরো তাহলে তোমরা এখানে দেখো দুটো এখানে ক্রস ওভার হয়েছে, দুটো মিসম্যাচ ভাবে বি এবং সির মধ্যে এবং ডি এবং সির মধ্যে। ফলে আমরা যে ক্রোমোজোম প্রোডাক্ট গুলো পাবো আফটার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার আর্ম এক্সচেঞ্জটা, একটা ক্রোমোজোম কি হবে, এই মাঝখান থেকে ক্রোমাটিড গুলো হাফ হয়ে যাবে। সেই ক্রোমাটিড গুলো হাফ হয়ে গেলে আমরা কি পাবো, যে একটা গ্রিন ক্রোমোজোম থাকবে যার যেটা পুরোটাই অরিজিনাল। একটা গ্রিন ক্রোমোজোম হবে যে এখান থেকে ধরো এ বি ডি ই এফ নিয়ে সে চলে এসছে, তার ফলে এ বিটা গ্রিন ক্রোমোজোমের ডি ই এবং এফ পজিশনটা তোমার পিঙ্ক ক্রোমোজোমটার হয়েছে। অপোজিট ভাবে পিঙ্ক ক্রোমোজোমের দুটো ডিভিশন ভাগ হয়ে গিয়ে কি চলে আসলো, এ বি অফ পিঙ্ক ক্রোমোজোম উইথ এ বি সি অফ পিঙ্ক ক্রোমোজোম উইথ রিপিটেড সি পজিশন অফ গ্রিন ক্রোমোজোম উইথ ডি ই এন্ড এফ। তাহলে থার্ড যে ক্রোমোজোমটা আমরা পাবো সেটা থাকবে কি, এ বি সি of pink chromosome repeated with C position of green chromosome along with D, E and F। মানে এই স্পেশাল নাম্বার অফ, এখানে যদি আমি ক্রোমাটিডটাকে 3 দিয়ে ডিনোট করতে চাই, তাহলে সেই 3 পজিশন 3 নাম্বার অফ ক্রোমাটিড নাম্বার 3 এর মধ্যে একটা রিপিট হয়েছে, দেখো ডুপ্লিকেটেড হয়ে গেছে। পজিশন সি টা দুবার আছে, একটা পিঙ্ক ক্রোমোজোমের সি এবং একটি গ্রিন ক্রোমোজোমের সি। তো এই ঘটনাটাকে বলা হবে ডুপ্লিকেশন অফ ক্রোমোজোমাল সেগমেন্ট। যদি এই প্রসেসে ডুপ্লিকেশন হয়, একটা ক্রোমোজোম কোনো একটা পজিশন গেইন করবে, ডুপ্লিকেটেড হবে, কিন্তু সাইমালটেনিয়াসলি অন্য একটি ক্রোমোজোম সেই পজিশনটাকে লুজ করবে বা ডিলিশন হবে। তো এই প্রসেসের মাধ্যমে ডিলিশন এবং ডুপ্লিকেশন দুটোই হতে পারে। এইখানে দেখো ডিলিশন হয়েছে কি, সি লোকাসটা তোমার ডিলিটেড হয়ে গেছে, আর এই ক্রোমোজোমে একটি রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়েছে যার মধ্যে সি পজিশনটা ডুপ্লিকেটেড হয়েছে। ফোর্থ নাম্বারটা কি, পিঙ্ক ক্রোমোজোম অরিজিনাল যেমন ছিল সেরকমই থেকে যাবে, বিফোর দা প্রসেস যেমন ছিল সেরকম। তো এবার চলে আসি আমরা এক্সাম্পল কি, রাইবোজোমাল আরআরএনএ জিনস। তোমরা জানো আরআরএনএ কি তৈরি করে, রাইবোজোমের একটা পোর্শন আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। তো রাইবোজোম এত পরিমাণে দেহে প্রয়োজন হয় যে আরআরএনএ সিনথেসিসটা খুব র্যাপিড এবং অনেক পরিমাণে হতে পারে। সাধারণত আমরা কি জানি, একটা ক্রোমোজোম বা একটা ডিএনএ এর মধ্যে একটা জিন একটা থাকে, জেনারেলি একটা থাকার কথা। এবার একটা জিন থেকে যে অ্যামাউন্ট অফ আরএনএ এবং তারপর প্রোটিন তৈরি হবে, সেটা দিয়ে ডিমান্ড এবং সাপ্লাই রেশিওটাকে মেনটেন করা যাবে না ইন এনি কাইন্ড অফ অর্গানিজম। মানে রাইবোজোমটা এত বেশি পরিমাণে প্রয়োজন হয় যে আরআরএনএ জিনটাকে প্রচুর পরিমাণে সিনথেসিস হতে হয়।
তার সলিউশন কিভাবে হয়েছে, rRNA জিনসটা ফর এক্সাম্পল ইন ই কোলাই টোটাল জিনোমের 0.7%, হ্যাপ্লয়েড জিনোমের 0.7% rRNA জিন আছে, মানে rRNA জিনটা প্রায় ম্যাক্সিমাম অর্গানিজমের মধ্যে বহুবার এরকম ডুপ্লিকেশন হয়েছে, যাতে কি হয় কপি নাম্বার বাড়িয়ে নেওয়া হবে। মানে যেখানে ধরো আগে মানে ধরো কোনো একটি জায়গা থেকে একটা সাব প্রোডাক্ট পাওয়া যেত, এখন সেখানে 5 জন 6 জন 7টা করে জায়গা আছে সেখান থেকে সেম প্রোডাক্ট পাওয়া যায়। মানে ডিমান্ড এন্ড সাপ্লাই রেশিও, ডিমান্ডের তুলনায় সাপ্লাইটা যাতে বারবার বাড়িয়ে নেওয়া যায়। তো এইটার কথা মানে কি দাঁড়ায়, আলটিমেটলি দাঁড়ায় যে হ্যাপ্লয়েডে প্রায় 7টা কপি অফ rRNA জিন আছে ইন কেস অফ ই কোলাই। সেরকম ভাবে ড্রোসোফিলায় কি হয়, ড্রোসোফিলায় 0.3% অফ টোটাল হ্যাপ্লয়েড জিনোম। এখানে যেহেতু জিনের নাম্বার ভেরি করবে, সেই হিসাবে দেখতে গেলে প্রায় 130টা জিন কপি আছে ফর rRNA আর ডিএনএ। তো এরকমই একটা ডুপ্লিকেশনের আরেকটা টার্ম আমরা জানতে পারি, সেটাকে বলা হয় জিন অ্যাম্প্লিফিকেশন। সেটা কি, সাধারণত rRNA লোকেশন যেখানে থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন বা NOR। তো একটা NOR এ ফর এক্সাম্পল ইন জেনোপাস ফ্রগে একটা নর রিজিয়নের মধ্যে তোমার 400 রিডান্ডেন্ট বা ডুপ্লিকেটেড কপি অফ rRNA আছে। এবার একটা মানে আমরা এতক্ষণ কি দেখছিলাম যে rRNA এর একটা জিনোমের মধ্যে, যেমন ইকোলাইয়ের ক্ষেত্রে এটা ইকোলাই তোমার ব্যাকটেরিয়া সিম্পল অর্গানিজম, জেনোপাস হচ্ছে তোমার হায়ার অর্গানিজম। তো এখানে ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিনোমের মধ্যেই 7টা করে কপি ছিল, ড্রসোফিলা 130টা ছিল। জেনোপাস ব্যাঙের মধ্যে কি আছে, একটা পজিশনেই, যেটাকে আমরা বলছি নর নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন, সেখানে প্রায় 400টা করে ডুপ্লিকেটেড কপি আছে ফর rRNA জিএন। এবার ফার্দার অ্যাডভান্স এখানে কি আছে, যে এই নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন গুলোই মাল্টিপল করে তৈরি হয়েছে। প্রায় 1500 তোমার এই নর রিজিয়ন জেনোপাসের মধ্যে দেখা যায়। এবার এই আমরা কি করে বুঝবো যে নাম্বারগুলো গুনবো কি করে বাইরে থেকে? এই নর রিজিয়ন গুলো জেনোপাসের ক্ষেত্রে মূল জিনোম থেকে আলাদা হয়ে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট ডট হিসাবে মাইক্রো নিউক্লিয়া হিসাবে পাওয়া যায়। সেগুলোকে আমরা গুনে দেখা গিয়েছে প্রায় 1500 নাম্বার। মানে জিনটা তাহলে শুধুমাত্র ডুপ্লিকেটেড হয়ে থাকলো না, ডুপ্লিকেটেড হয়ে গিয়ে একটা ক্লাস্টার তৈরি করলো যেখানে তারা একসাথে অ্যাগ্রিগেটেড থাকে, এবং সেই ক্লাস্টার গুলো আবার ফার্দার ডুপ্লিকেটেড হলো অনেকগুলো নাম্বার। তাহলে এটা যেহেতু শুধু জিনের ডুপ্লিকেশন হচ্ছে, মানে সিম্পল ডুপ্লিকেশন হচ্ছে না, মেনি টাইমস অফ ডুপ্লিকেশন হচ্ছে, তাই এটাকে আমরা বলছি জিন অ্যাপ্লিকেশন পজিটিভ। আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে খুব ক্লাসিক একটা এক্সাম্পল, বার মিউটেশন ইন ড্রোসোফিলা। তো ড্রোসোফিলার বিভিন্ন পপুলেশন স্টাডি করে কি দেখা গিয়েছে, এখানে আমরা দেখা যাচ্ছে নর্মাল টাইপ অফ ড্রোসোফিলা, দেখো এখানে আইটা একটা ওভাল শেপের চোখ, পুঞ্জাক্ষী বা তোমার যেটাকে কমপ্লেক্স আই বলা হয়, এটা এরকম একটা ওভাল শেপ দেখতে, সেটাকে আমরা ওয়াইল্ড টাইপকে সাধারণত B+B+ বলে ডিনোট করা হচ্ছে। তো এরকম পপুলেশন স্টাডি করে দেখা গেল আরো মেইনলি দুটো টাইপ অফ আরো ভেরিয়েশন ইন আই স্ট্রাকচার দেখা যায় ইন ড্রোসোফিলা। সেটা কি, একটা আই শেপটা এখানে একটু লম্বাটে বারের মতো, মানে দণ্ডের মতো, এখানে গোল ডিম্বাকৃতি ছিল, এখানে এটা দণ্ডে বা বারের মতো হয়ে গেছে। সেজন্য এটাকে বলা হলো বার মিউটেশন ইন ড্রোসোফিলা। এটাকে ডিনোট করা হলো BB+ হিসাবে, মানে একটার মধ্যে প্রথমে ভাবা হতো মিউটেশন আছে BB+। আরেকটি পাওয়া গেছিল যার মধ্যে আয়ের শেপটা আরো বেশি স্লেন্ডার, সেটাকে বলা হয় ডাবল মিউটেশন বলে ডিনোট করানো BB। তো আলটিমেটলি স্টাডি করে দেখা গেল এটা সিম্পল মিউটেশন নয়, তার বদলে এর ক্রোমোজোমের তোমার এক্স ক্রোমোজোমের তোমার ধরো ক্রোমোজোমের এ পজিশন যদি হয়, সেই এ পজিশনটার তোমার ডুপ্লিকেশন হয়েছে। কতগুলো, যেখানে দুবার ডুপ্লিকেশন হয়েছে সেটাকে আমরা বলছি বার বা এই BB+ ফেনোটাইপটাকে সেটা দেখা যায়। আর এটা যদি ট্রিপ্লিকেশন হয়ে যায় তাহলে সেখানে দেখা যায়
মানে চোখের আকৃতিটা আরো বেশি স্লেন্ডার হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে ডাবল বার ফেনোটাইপ। এটা আর একটা ক্লাসিক এক্সাম্পল অফ তোমার জিন ডুপ্লিকেশন। এবার আসি কনসিকুয়েন্সেস অফ জিন ডুপ্লিকেশন। জিন ডুপ্লিকেশন ভালো খারাপ তার ফল কি, কিন্তু তো এটা দেখা গিয়েছে যে জিন ডুপ্লিকেশন প্লেজ আ ইম্পর্টেন্ট রোল ইন এভলিউশন। কি করে? ধরো ফর এক্সাম্পল একটা ক্রোমোজোমের এরকম ছোট 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 পোর্শন আমি এক একটা জিনকে ডিনোট করতে এক্সাম্পলিফাই করছি। ধরো পজিশন, এখানে যে ব্লু পজিশনটা দেখাচ্ছে এটা একটা কোন একটা সার্টেন জিন। তো ফর ডুপ্লিকেশন হলে ধরো এটা এখানে অনেকগুলো মানে ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো ডুপ্লিকেটেড তৈরি হয়েছে। তো এই এতগুলো ডুপ্লিকেটেড সেম জিনের ফাংশন কি? একটা ফাংশন হতে পারে ধরো এই জিনের প্রোডাক্ট যে তার ডিমান্ড অনেক বা প্রয়োজনীয়তা অনেক, খুব ইম্পর্টেন্ট একটা জিন, তাই এটা ডুপ্লিকেশন করে জিনের মানে আরএনএ থেকে প্রোটিনের সংখ্যা বাড়িয়ে না। তাছাড়াও কি হতে পারে, জিন ডুপ্লিকেশন হয়ে যে মাল্টিপল কপি তৈরি হলো সেগুলো আমরা জানি কি জিন কোনো অর্গানিজম মিউটেশন হয় অর্গানিজমের ডিএনএ অথবা ক্রোমোজোমে। তো মিউটেশনটা স্পন্টেনিয়াস প্রসেস। মিউটেশনের ফল ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু মিউটেশন হয়ে যদি ভালো কিছু হয় সেটা জিন বা অর্গানিজম নিজের ক্রোমোজোমে রিটেইন করে বা বহন করতে থাকে থ্রু আউট দ্য জেনারেশন এন্ড জেনারেশন আফটার জেনারেশন। তো সেরকমই দুটো কাজ হতে পারে। নিউ ফাংশন যদি মিউটেশনের ফলে ধরো মিউটেশনের ফলে যে ডুপ্লিকেটেড জিনগুলো তৈরি হয়েছিল এই ব্লু জিনটার, তার দুটো নতুন ফাংশন তৈরি হয়েছে। আমরা নতুন ফাংশন তৈরি হওয়ার এই ঘটনাটাকে বলবো নিও ফাংশনালাইজেশন। মানে জিনটা মিউটেশনের ফলে যে প্রোটিনটা তৈরি করছে তার একটা কোনো ভালো কাজ অর্গানিজমটার মধ্যে আছে, তাই ক্ষতিকারক হয়। তাই কি হচ্ছে, অর্গানিজমটা এটাকে বহন করে চলছে জেনারেশন অফ আফটার জেনারেশন। তো এই নিও ফাংশনালাইজেশনের ফলে কি হতে পারে, জিনটার মধ্যে কি আছে, ডিএনএ সিকোয়েন্সের মধ্যে হয়তো 5টা 6টা অথবা 10টা মিউটেশনের ফলে একটা টোটাল নিউ প্রোটিন প্রোডাক্ট তৈরি হচ্ছে। ফলে কি হচ্ছে, জিনটার আগের জিন থাকছে না, নতুন একটা জিন হচ্ছে, একটা নিউ ফাংশন হচ্ছে, তাই নিউ ফাংশনালাইজেশন। আরেকটা কি হতে পারে, সাব ফাংশনালাইজেশন। ধরো সে কিছুটা কাজ করছে, পুরো কাজটা করছে না। এরকম করে একটা জিন ডুপ্লিকেটেড হয়ে থ্রু এভলিউশন and through mutation different kind of gene তৈরি করতে পারে। তো gene duplication plays a very important role in origin of new gene and also help in evolution. হ্যাঁ, তো যেটা বলছিলাম, এতক্ষণ আমরা যা আলোচনা করছিলাম ক্রোমোজোম নাম্বার অথবা ক্রোমোজোম স্ট্রাকচারাল এভলিউশন। মানে একটা ক্রোমোজোমের স্ট্রাকচারাল এভলিউশন বলতে আমরা যদি ক্রোমোজোমের ছোট পোর্শনও ধরি, সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিএনএ কন্টেইন করে, তার মধ্যে থাউজেন্ডস অফ জিন থাকতে পারে। তো ডুপ্লিকেশন অথবা ডিলিশন যদি মলিকুলার লেভেলে হয়, তখন আমরা মলিকুলার লেভেলে বলতে ধরো একটা শর্ট পোর্শন অফ ডিএনএ সিকোয়েন্স ডুপ্লিকেটেড হয়েছে ডিএনএ এর মধ্যে অথবা ডিলিটেড হয়েছে, তখন আমরা তাকে কি বলবো, সিএনভি। সিএনভি কথার অর্থ কি? সিএনভি কথার অর্থ হচ্ছে তোমার কপি নাম্বার ভেরিয়েশন। আরো ডিটেলসে বলতে গেলে কপি নাম্বার ভেরিয়েশন বলতে কি বোঝায়, অ্যাকর্ডিং টু রিবন ডিএনএ সেগমেন্ট অফ 1 কেবি, 1 কেবি মানে 1000 বেস পেয়ার বা 1000 খানা তোমার নিউক্লিওটাইড, এটিজিসি করে টোটাল 1000টা 1 কেবি অফ সেগমেন্ট or larger present at a variable copy number in comparison with a reference genome। মানে কথাটার অর্থ কি, এবার ধরো কোন একটা স্পিসিসের হাজারখানা ইন্ডিভিজুয়াল অর্গানিজম আছে, তার প্রত্যেকের সেম জিন আছে। থিওরিটিক্যালি প্রত্যেকের মধ্যে সেম জিন সেম নাম্বার অফ কপিতে থাকা উচিত। মানে যদি কোনো একটা জিন স্পিসিস কোন একটা স্পিসিসের ধরো অর্গানিজম এর আন্ডারে 10টা থাকে, অর্গানিজম বি অফ সেম স্পিসিস, সি অফ সেম স্পিসিস, ডি অফ সেম স্পিসিস will have also contain or retain the same number of gene.
মানে অর্গানিজম এবিসিডির মধ্যে সেম নাম্বার 10টা নাম্বার করে জিনগুলো থাকবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় মানে ধরো হিউম্যানকে নিয়ে ম্যাক্সিমাম স্টাডিটা হয়েছে, হিউম্যান স্টাডি করে দেখা, জিনোম স্টাডি করে দেখা গিয়েছে যে কোনো পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ রিপিট হয়, কোনো জায়গায় রিপিট হয় অথবা কম থাকে। এই রিপিটেশনটা যদি 1 কেবির বেশি হয় তাহলে তখন আমরাকে বলবো কপি নাম্বার ভেরিয়েশন। এবার এটা কি হয়, ইন্ডিভিজুয়াল, মানে অর্গানিজম এ টু বি তে ভ্যারি করবে, কারো যদি 10টা থাকে, কারো জায়গায় 15টা থাকতে পারে, কারো 9টা থাকতে পারে। এইরকম ভেরিয়েশনটা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভ্যারি করবে। তোমার মানে যে কেউ দুজন পাশাপাশি দাঁড়ালে তার মধ্যে এই শর্ট সেগমেন্ট অফ ডিএনএ ডুপ্লিকেশন অথবা ডিলিশনটা সেম নয়, বিভিন্ন জনের জন্য বিভিন্ন। তো এটার ইম্পর্টেন্স, এটা দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে এর কোনো ফেনোটিপিক্যাল এফেক্ট থাকে না, কিন্তু কিছু কিছু জিনিস মানুষের মানুষের ক্ষেত্রে ডিজিজের সাথে রিলেটেড পাওয়া গিয়েছে। ধরো অ্যারাউন্ড 40 CNV have been identified with disease. একটা এক্সাম্পল কি, CCL3L1 জিনটা HIV সাপ্রেসিভ এফেক্ট দেখা যায়, মানে যার এই CCL3L1 জিনটা মাল্টিপল আছে বা অনেকগুলো কপিতে আছে, তাদের ক্ষেত্রে এইডসটা দুর্বলভাবে আক্রমণ করে, মানে তারা এইডস রোগের বিরুদ্ধে স্ট্রংলি ভাইরাসটা, মানে এইডস ভাইরাস নিয়ে তোমার HIV ভাইরাসকে সাপ্রেস করতে পারে তুলনামূলকভাবে যাদের কম আছে তাদের থেকে। তাহলে এই জিনটা কপি নাম্বার ভেরিয়েশনটা হেল্প করছে একটা ডিজিজ এবং একটা ভাইরাসের সাথে কোপ আপ করতে বা ডিজিজের সাথে ইমিউনো রেসপন্স ক্রিয়েট করতে হিউম্যান। তো copy number variation is also important in human health. এবার চলে আসি আরেকটা টাইপ অফ অ্যাবেরিয়েশন, ইনভার্সন। ইনভার্সন কি? ইনভার্সন কথার অর্থ হচ্ছে a segment of chromosome is turned around about 180 degree within a chromosome। মানে আমরা এতক্ষণ ক্রোমোজোম বলতে যা বোঝাচ্ছি সবই হোমোলোগাস ক্রোমোজোম অথবা কোনো একটা পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে। কি হয় ইনভার্সন বলতে কি হয়, ইনভার্টেড করে, মানে ধরো কোন একটা জিনিসকে ধরে ইনভার্ট করে 180 ডিগ্রি ঘুরিয়ে রাখা হবে। কিভাবে? ধরো একটা ক্রোমোজোম আছে, তার দুটো আর্মে এ বি সি আর একটা আর্মে ডি ই এফ, তিনটে লোকেশনকে আমরা ডিনোট করলাম, তারা এই ওরিয়েন্টেশনে আছে। এবার যদি কোনো কারণে ক্রোমোজোমটা এরকম ভাবে একটা লুপ তৈরি করে, এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, লুপ তৈরি করে সেই একইভাবে একটা ব্রেক তৈরি হলো, লুপের জাংশনে ব্রেক তৈরি হয়ে সেটা ফার্দার ক্র্যাক ক্রিয়েট করলো এরকম। তাহলে কি কি তিনটে পোর্শন পাচ্ছি, তো টোটাল কটা কাট হচ্ছে, 1 2 3, মানে 1 2 দুটো কাট হচ্ছে। দুটো কাট হলে কি তৈরি হচ্ছে, এ নিয়ে একটা পোর্শন নিয়ে একটা ক্রোমোজোমাল সেগমেন্ট, একটা সেন্ট্রোমিয়ারের একটা সেগমেন্ট, আর একটা বাদবাকি টার্মিনাল পজিশনের পোর্শনটাকে নিয়ে একটি সেগমেন্ট। এরপরে যে কি হবে, সিকিয়েন্ট তৈরি হচ্ছে। এবার যদি এরা কোনোভাবে মিসম্যাচ করে যায়, মানে যেখানে এর জুড়ে থাকার কথা ছিল সেখানে অপোজিট আর্মের পোর্শন এসে জুড়ে যায়, তাহলে জিনিসটা কি হবে, রিজয়েন হলে ব্যাপারটা কি হবে, ইনভার্টেড হয়ে যাবে। তাহলে দেখো কি চলে আসছে, এ জুড়ে যাচ্ছে ইর সাথে, থাকার কথা ছিল এ এবং বি ইন্টারকানেক্টেড, তার বদলে হয়ে যাচ্ছে এ এবং ই পোর্শন, এবং এফ এবং ইর বদলে এফ এবং বি পোর্শন। তো এই ঘটনাটাকে আমরা বলছি ইনভার্সন। তাহলে আমাদের যে ক্রোমোজোমটা আলটিমেটলি পাবো, or the result of inversion will be affected the chromosome in this way। কিভাবে? তাহলে যেখানে আগে ক্রোমোজোমের ওরিয়েন্টেশন ছিল এ বি সি ডি ই এফ করে, সেখানে ইনভার্সন হয়ে যাওয়ার পরে ক্রোমোজোমটা হয়ে যাবে এফ বি সি ডি ই এবং এ পোর্শন। তো ফার্দার চলে আসছে, আমরা কিভাবে জানতে পারি ইনভার্সন হয়েছে, অথবা ইনভার্সন হলে তারা কিভাবে মিয়োটিক সেল ডিভিশনের সময় কিভাবে বিহেভিয়ার করে, মিয়োটিক বিহেভিয়ার অফ ইনভার্সন। মিয়োটিক বিহেভিয়ার দু রকম করতে পারে। কি কি? নাম্বার 1 হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন হলে, তার মানে ইনভার্সন দু রকম পাওয়া যাবে, প্যারাসেন্ট্রিক
ফার্স্ট প্যারাসেন্ট্রিক তারা কিভাবে মিয়োটিক বিহেভিয়ার করবে? ধরো ক্রোমোজোম রয়েছে দুটো, এরা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম। দেখো এ বি সি ডি ই এফ আছে, এ বি সি ডি ই এফ আছে। আমরা ক্যাপিটাল এ বি সি ডি এবং স্মল এ বি সি ডি দিয়ে ডিনোট করেছি দুটোর পার্থক্য বোঝানোর জন্য, যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু দুটো সেম না, হোমোলোগাস ক্রোমোজোম আলাদা। তো এদের মধ্যে যদি ইনভার্সন লুপ হয় এবং ক্রস ওভার ক্রিয়েশন হয় এট দ্য সেম টাইম, মানে ক্রস ওভার হচ্ছে এবং ইনভার্সন লুপ তৈরি হচ্ছে, তাহলে এরা কিভাবে মিউটিক যে তোমার সাইনাপসিস গঠনের সময় এবং ডায়াকাইনেসিসের আগে কিরকম তো দেখতে না, জিনিসটা অনেকটা দেখাবে এরকম। তোমরা মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছিলাম, এটা পরে জুম করে আবার বুঝি। তো এইভাবে ক্রিয়েট করবে কি, তো প্রত্যেকটা ক্রোমোজোমকে একটা লুপ তৈরি করতে হবে। ধরো এখানে পিঙ্ক কালার অরেঞ্জ কালারের যে ক্রোমোজোম 3 and D যেটা, তারা একটা এরকম ইনভার্সন লুপ তৈরি করবে, তার উপর দিয়ে লুপ তৈরি করবে ব্লু কালারের ক্রোমোজোম তৈরি করে তার মধ্যে বি সি এবং ডি পোর্শনে তোমার ইন্টারচেঞ্জ হবে, হলে যে প্রোডাক্ট গুলো তৈরি হবে সেগুলোকে আমরা কিসে পাবো? গ্যামেটে বা হ্যাপ্লয়েড ডিভিশন হয়ে যখন সেগ্রিগেশন হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হবে, তখন আমরা কি কি ক্রোমোজোম পাবো? একটা ক্রোমোজোম পাবো অরিজিনাল পজিশনে, নো ক্রস ওভার, এনসিও বলতে নো ক্রস ওভার নরমাল সিকোয়েন্স। আরেকটি কিভাবে পাবো? সিঙ্গেল ক্রসওভার ডায়াসেন্ট্রিক ক্রোমোজোম। সেখানে কি হচ্ছে, পজিশন এ বি সি থাকবে, কিন্তু অপর অন্য ক্রোমোজোম থেকে ডি এবং এফ এবং আরেকটি সেন্ট্রোমিয়ার নিয়ে চলে আসবে আরেকটি পার্ট, সেজন্য ডুপ্লিকেশন এবং ডিলিশন হচ্ছে একই সাথে। এখানে দেখো একটা পোর্শন উল্টে যাচ্ছে। পরেরটা ক্রোমোজোম কি হবে? নো ক্রসওভার ইনভার্টেড ক্রোমোজোম। এখানে দেখো ক্রসওভার হয়নি, কিন্তু ক্রোমোজোমের পোর্শনটা ইনভার্সন হয়ে যাচ্ছে। দেখো এ বি সি তারপর ডি ই এফ টা, সরি এখানে একটা মিসম্যাচ হয়েছে আমার স্লাইড ক্রিয়েট করার সময়। এই 3 নাম্বারটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা সিঙ্গেল তোমার নো ক্রসওভার ইনভার্টেড সিকোয়েন্স নয়, নো ক্রসওভার। তোমার এই এ বি সি তোমার বির পরিবর্তে, এখানে যেটা বি ছিল বির পরিবর্তে সেটা ডি ই এফ আসছে। 4 নাম্বারটা আসবে সিঙ্গেল ক্রসওভার আসেন্ট্রিক ক্রোমোজোম, কারণ এর কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না। এই স্লাইডটা একটু জুম করে দেখাতে হবে। তো এখানে দেখো ব্লু ক্রোমোজোম কি ছিল? ব্লু ক্রোমোজোমটা 1 2। এখানে এরা কি হয়েছে, একটা লুপ তৈরি করেছে এবং ব্লু ক্রোমোজোমের একটি পোর্শন, মানে আরেকটি যে হোমোলোগাস আছে সে কি করেছে, নন সিস্টার ক্রোমাটিডটা অপর অরেঞ্জ ক্রোমোজোমের ইনভার্সন লুপের সাথে ক্রস ওভার করেছে। ফলে আমরা এখানে কি পাবো, ওই বাইরের দিকের যে ক্রোমোজোমটি আছে তার কোনো চেঞ্জ হবে না। ঠিক সেইভাবে এখানে যে ভেতরে যে ক্রোমোজোমটি আছে অরেঞ্জ কালারের 3 নাম্বার, এর কোনো চেঞ্জ হবে না। এই কি করছে, এই শুধু একটা ইনভার্সন লুপ হচ্ছে। এ বি সি ডি হওয়ার কথা ছিল, তোমার এ বি সি ডি হওয়ার কথা ছিল, সেটা উল্টে গেছে। 4 নাম্বার ক্রোমোজোম কি করবে, এই তোমার ইনভার্সন লুপ করবে, করে ক্রস ওভার করবে ব্লু ক্রোমোজোমের সাথে। ফলে যখন আমরা প্রোডাক্ট পাবো, একটি প্রোডাক্ট পাবো, দেখো 1 নাম্বার ক্রোমোজোমের কোনো চেঞ্জ হবে না। 2 নাম্বার ক্রোমোজোম কি হবে, 2 নাম্বার ক্রোমোজোম তোমার সি পজিশনের পর থেকে ডি থেকে অরেঞ্জ ক্রোমোজোমের পোর্শন নিয়ে নেবে, এবং 3 নাম্বার ক্রোমোজোম জাস্ট তোমার কোনো চেঞ্জ হবে না। 4 নাম্বার ক্রোমোজোম কি করবে, এ পজিশনের সাথে ব্লু ক্রোমোজোমটাকে নিয়ে একটি প্রোডাক্ট তৈরি করবে। এটা গেল তোমাদের প্যারাসেন্ট্রিক ক্রোমোজোমের জন্য, প্যারাসেন্ট্রিক ক্রোমোজোম প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আর পরের টাইপটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন হেটেরোজাইগাস। এর বৈশিষ্ট্য কি, এখানে সেন্ট্রোমিয়ার রিজিয়নটা ইনভলভ থাকবে। ঠিক আগেরটার মতো করেই ইনভার্সন লুপ ক্রিয়েট করবে,
কিন্তু এন্ড প্রোডাক্টটা এদের ডিফারেন্ট হবে। কি কি হবে? একটা হবে নর্মাল, যেমন হয় নর্মাল ক্রসওভার নর্মাল সিকোয়েন্স, নো ক্রসওভার নর্মাল সিকোয়েন্স। আর একটা হবে সিঙ্গেল ক্রসওভার ডুপ্লিকেটেড অ্যান্ড ডিলিশন হবে। আর থার্ড প্রোডাক্টটা হবে নর্মাল ক্রসওভার ইনভার্টেড সিকোয়েন্স। আর 4 নাম্বারটা হবে সিঙ্গেল ক্রসওভার ডুপ্লিকেটেড রিজিয়ন। এখানে স্লাইড শোতে মোবাইলে হয়তো ডিটেল বোঝা যাচ্ছে না, তোমাদের যে নোটটা আমি পাঠাবো সেটার মধ্যে তোমরা এটা ডিটেলসে খুঁটিয়ে দেখে নেবে। এবার চলে আসি ফাইনাল ক্রোমোজোমাল অ্যাবারিশন বা ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কি? ট্রান্সলোকেশন হচ্ছে মুভমেন্ট অফ এ ব্রোকিং সেগমেন্ট ইনটু অ্যানাদার নন হোমোলোগাস ক্রোমোজোম। এতক্ষণ আমরা যা দেখছিলাম সেটা ছিল সব হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ইন্টারঅ্যাকশন, কিন্তু ট্রান্সলোকেশন হতে হবে দুটো নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। কি হবে? ব্রোকেন সেগমেন্টটা ইন্টারচেঞ্জ হবে দুটো নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। কিভাবে? ধরো ক্রোমোজোম, গ্রিন ক্রোমোজোম আর পিঙ্ক ক্রোমোজোম আছে। এটা নন হোমোলোগাস কিভাবে বোঝা যাচ্ছে? দেখো, একটা এ বি সি ডি পজিশন নিয়ে আর একটা ই এফ জি পজিশন নিয়ে। তো এরা কি ট্রান্সলোকেশন কিভাবে সম্ভব? ধরো এরা এদের মধ্যে শর্ট আর্ম যেটা আছে সেটা, সেখানে যদি সোজা কথায় হয় শর্ট আর্মের ক্ষেত্রে, আমি এখানে দেখানোর সুবিধার জন্য জাস্ট দুটো ডায়াগ্রাম দেখিয়েছি। ধরো এরা নিজেদের মধ্যে ক্রোমোজোমাল আর্ম চেঞ্জ করলো একটা শর্ট পজিশন, গ্রিন ক্রোমোজোম এ বি সি আর পিঙ্ক ক্রোমোজোমের এইচ নিয়ে একটা পোর্শন তৈরি করবে, এবং পিঙ্ক ক্রোমোজোম ই এফ জি এবং গ্রিন ক্রোমোজোমের ডি পজিশন নিয়ে একটি সেগমেন্ট তৈরি করবে। প্রোডাক্টটা কেমন দেখতে হবে? প্রোডাক্টটা হবে রিকম্বিন্যান্ট। কিভাবে? এইচ সি বি এবং এ পজিশন নিয়ে গ্রিন ক্রোমোজোম এবং ডি জি ই এফ এবং ই নিয়ে পিঙ্ক ক্রোমোজোম। তো এই ঘটনাটাকে আমরা বলবো, এখানে কি হচ্ছে দেখো, গ্রিন ক্রোমোজোমের একটা পোর্শন তা একটা নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, তাই এটাকে আমরা বলছি ট্রান্সলোকেশন। তো মিওটিক বিহেভিয়ারে ট্রান্সলোকেটেড হওয়া ক্রোমোজোম মিওটিক বিহেভিয়ার কিভাবে ডেসক্রাইব করা যায়? তো সাইনাপসিস গঠন হলে কি হবে? সাইনাপসিস গঠন হলে, যেহেতু এরা দুটো নন হোমোলোগাস ক্রোমোজোম, সাপোজ কোন একটা অর্গানিজমের ক্রোমোজোম নাম্বার 2n = 4, তার মানে তার মধ্যে কি আছে? দুটো ক্রোমোজোম আছে যারা নন হোমোলোগাস, আর হোমোলোগাস ক্রোমোজোম 2 + 2 মানে 4 আর কি। টোটাল 4টে ক্রোমোজোম, তার মধ্যে নন হোমোলোগাস ক্রোমোজোম দুটো। এখানে অরিজিনালি কি ছিল? গ্রিন এবং পিঙ্ক কালারের দুটো গ্রিন ক্রোমোজোম, দুটো পিঙ্ক ক্রোমোজোম, 2n। এবার তারা যখন সেগ্রিগেশন করবে, মানে তোমার যখন তারা মিওসিস করবে, তার আগে কি হবে? তারা সাইনাপসিস গঠন করবে। এই যে দেখো, একটা গ্রিন কালারের নর্মাল ক্রোমোজোম, একটা পিঙ্ক কালারের নর্মাল ক্রোমোজোম, আর তাদের কাউন্টার পার্ট হোমোলোগাস, দুটো হোমোলোগাস পোর্শনটা তাদের নন হোমোলোগাস পোর্শনের সাথে সেগমেন্ট এক্সচেঞ্জ করে রিকম্বিনেশন হয়ে গিয়েছে। তো এরা যখন সাইনাপসিস গঠন করবে, তারা প্রত্যেকে তাদের ইকুইভ্যালেন্ট পার্টকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো, পিঙ্ক ক্রোমোজোম এইচ পোর্শনকে খুঁজে নিয়েছে, ই পোর্শন, এফ পোর্শন, জি পোর্শন, এরা এদের মধ্যে সাইনাপসিস গঠন করবে। গ্রিন ক্রোমোজোমের ডি পোর্শনকে খুঁজে নিয়ে সি বি এবং এ পজিশন নিজেদের কাউন্টার পার্ট খুঁজে নিয়ে তাদের সাথে তোমার বাইভ্যালেন্ট গঠন করবে। তো করে এই এরকম একটা ক্রস বা লুপ বা পজিশন ক্রিয়েট করে। তো এই পজিশনটার ফেট কি? এই পজিশনটা তোমাদের আলটিমেট ফেট কি? যখন বাইভ্যালেন্ট গঠন হয়ে যাবে, বাইভ্যালেন্ট গঠন হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আর্লি অ্যানাফেজ স্টেজে কি হবে? প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারকে স্পিন্ডল ফাইবার অ্যাটাচড হবে এবং তারা পোলের দিকে ক্রোমোজোম গুলোকে টানতে বা পুল করতে শুরু করবে। তোমরা যেটা অ্যালিয়াম সেপার মেটাফেজ অ্যানাফেজ স্টেজে দেখেছো প্র্যাকটিক্যাল করার সময়। তো সেইটা, সেই স্টেজটা শুরু হওয়ার সময় দেখতে কেমন হবে এই টোটাল ক্রসটা? এই যে ধরো ক্রসটা এরকম আছে, ক্রসটা টোটাল এরকম 3টে পজিশন তৈরি করতে পারে। কিভাবে? যদি এইখানে লেফট সাইড এবং রাইট সাইড ধরে, আমি লেফট রাইট আপ এবং ডাউন ধরে যদি আমি বোঝাই, তাহলে এই টোটাল 3 রকমের পজিশনে ব্যাপারটাকে
সেগ্রিগেট হতে পারে বিফোর মিওসিস বাট ডিউরিং তোমার আর্লি অ্যানাফেজ। কিভাবে? পজিশন নাম্বার 1 কে আমরা বলবো অ্যাডজাসেন্ট পজিশন, আর পজিশন নাম্বার 2 কে বলবো অল্টারনেট পজিশন। অ্যাডজাসেন্ট পজিশনে কি হয়? অ্যাডজাসেন্ট পজিশনে যদি ক্রোমোজোম গুলো এই মানে যেভাবে দুটো 4টে ক্রোমোজোমের যখন বাইভ্যালেন্ট গঠন করেছে সেই পজিশন থেকে ধরো লেফট সাইডে টানে, লেফট সাইডে মানে এই লেফট পিঙ্ক ক্রোমোজোমের দিক দুটোতে ধরো পোল আছে, তো এই পোলে যদি স্পিন্ডল ফাইবার এদের পুল করতে শুরু করে তাহলে আর গ্রিন পজিশনকে যদি পুল করতে শুরু করে তাহলে এরকম দেখতে হবে কন্ডিশনটা। মানে এবার ধরো আমি জিনিসটাকে আপ সাইড ডাউন করে দিয়েছি, মানে লেফট সাইডটাকে আপ করে দিয়েছি। এখানে দেখো দুটো পিঙ্ক কালারের হোমোলোগাস ক্রোমোজোমেরা কালার দিয়ে বুঝতে পারছো, কিন্তু এর মধ্যে একটি নরমাল আর একটি তোমার তোমার হয়েছে আর কি, ট্রান্সলোকেশন হয়েছে। এখানে ক্রোমোজোমাম আর্মের পজিশন মানে সেগমেন্ট এক্সচেঞ্জ হয়েছে। তো এরা কি হবে, এরা উপরের দিকে বা কোনো একটা পোলের দিকে যেতে থাকবে, অপর দুটো হোমোলোগাস ক্রোমোজোম অপোজিট পোলে যেতে থাকবে। কিন্তু যদি পজিশনটার এরকম হয় যে এখানে পিঙ্ক এবং বা অ্যাডজাসেন্ট ক্রোমোজোম পিঙ্ক এবং গ্রিন ক্রোমোজোমটাকে পোলের দিকে টানতে শুরু করলো এবং এই পিঙ্ক এবং এই গ্রিন ক্রোমোজোমটিকে আরেকটি পোলের দিকে টানতে শুরু করে, তাহলে এই পজিশনটাকে দেখতে এরকম হবে। দুটোই অ্যাডজাসেন্ট পজিশন, কিন্তু এই ফার্স্টটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট 1 এবং সেকেন্ডটিকে বলবো অ্যাডজাসেন্ট 2। কেন অ্যাডজাসেন্ট 1 আর অ্যাডজাসেন্ট 2 ইম্পর্টেন্ট? কারণ এরপর আলটিমেটলি যখন সেগ্রিগেশন হয়ে যাবে, মানে অ্যানাফেজের পরে টেলোফেজে চলে যাবে, দুটো ক্রোমোজোম দুটো পোলে চলে যাবে, অ্যাডজাসেন্ট 1 এবং 2 এর ক্ষেত্রে যে ডিফারেন্ট কাইন্ড অফ গ্যামেট তৈরি হবে উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ক্রোমোজোম। কিভাবে আসছে নেক্সট স্লাইডে। তো অ্যাডজাসেন্ট এই অল্টারনেট ওরিয়েন্টেশনটা একটা অন্যরকম, মানে এখানে ক্রোমোজোম যেভাবে বাইভ্যালেন্ট তৈরি করেছে সেইভাবে বাইভ্যালেন্ট তৈরি করলে শুধুমাত্র অ্যাডজাসেন্ট ওরিয়েন্টেশন 1 এবং 2ই হতে পারে, অল্টারনেটটা হতে পারে। অল্টারনেট হওয়ার জন্য অন্যরকম ভাবে তোমাদের ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট গঠন করতে হবে। কিভাবে? ধরো এখানে উপরের যে দুটো ক্রোমোজোম আছে, পিঙ্ক ক্রোমোজোম উইথ গ্রিন আর্ম আর গ্রিন ক্রোমোজোম, এরা নিজেদের পজিশন চেঞ্জ করতে হবে। কিভাবে? ধরো এই অল্টারনেট পজিশনটা ধরো এখানে ধরো পিঙ্ক ক্রোমোজোমটা উইথ ডিফারেন্ট আর্ম, মানে অন্য তার নন হোমোলোগাস ক্রোমোজোমের আর্ম নিয়ে আছে, আর উপরের দিকে কি আছে? গ্রিন ক্রোমোজোম উইথ পিঙ্ক ক্রোমোজোমস আর্ম। নিচের দিকে কি আছে? দুটো নন ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। এরা বাইভ্যালেন্ট গঠন করতে গেলে কি হবে? এরকম একটি ইনফিনিটি লুপ বা 8 এর মতো দেখতে একটা স্ট্রাকচার তৈরি হবে, একে অপরের উপর দিয়ে এরকম একটা টুইস্টেড লুপ তৈরি করবে। এই টুইস্টেড লুপ করলে গ্রিন পজিশন, মানে ধরো এই পিঙ্ক ক্রোমোজোমের গ্রিন আর্মটা নন ট্রান্সলোকেটেড ক্রোমোজোমের গ্রিন বা ইকুইভ্যালেন্ট পজিশনের সাথে পেয়ার করবে এবং গ্রিন ক্রোমোজোমের ট্রান্সলোকেটেড পিঙ্ক পার্টটা নন ট্রান্সলোকেটেড ক্রোমোজোমের পিঙ্ক পার্টের সাথে পেয়ার করবে। তো এইভাবে যে একটা স্ট্রাকচার বা তোমার ওরিয়েন্টেশন তৈরি হয় তাকে আমরা বলি অল্টারনেট ওরিয়েন্টেশন। দেখো এখানে অল্টারনেট ক্রোমোজোম একে অপরের পাশাপাশি আছে। তো এদের অ্যানাফেজের পরবর্তী স্টেজে কি হবে সেটা আমরা দেখাচ্ছি, অ্যাডজাসেন্ট ফর অ্যাডজাসেন্ট 1। তো অ্যাডজাসেন্ট 1 এ কি হয়েছে? দুটো একটা নন ট্রান্সলোকেটেড আর একটা ট্রান্সলোকেটেড নন হোমোলোগাস ক্রোমোজোম দুটো অপোজিট পোলে গেছে, ফলে যে এর মাঝখান দিয়ে ডিভিশন হয়ে গেলে, রিডাকশন ডিভিশন হয়ে গেলে যে প্রোডাক্ট দুটো পাবো, সেই দুটোর প্রোডাক্টের একটা গ্যামেট থাকবে পিঙ্ক ক্রোমোজোম অরিজিনাল কনফিগারেশন নিয়ে এবং গ্রিন ক্রোমোজোম ট্রান্সলোকেটেড পজিশন নিয়ে। আরেকটি গ্যামেট তৈরি হবে অরিজিনাল গ্রিন ক্রোমোজোম এবং পিঙ্ক ক্রোমোজোম নিয়ে, মানে একটি গ্যামেট হবে ট্রান্সলোকেশন নিয়ে বা ক্রোমোজোমাল অ্যাবারেশন নিয়ে, অন্য একটি গ্যামেট তৈরি হবে নর্মাল। অ্যাডজাসেন্ট 2 এর ক্ষেত্রে কি হবে? অ্যাডজাসেন্ট 2 এর ক্ষেত্রে একটি গ্যামেট তৈরি হবে বা তোমার দুটি গ্যামেটই তৈরি হবে, একটি নর্মাল ক্রোমোজোম এবং একটি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম নিয়ে। এবার চলে আসি অল্টারনেট পজিশন সেগ্রিগেশন হলে কি হবে। অল্টারনেট পজিশনে যদি সেগ্রিগেশন হয় তাহলে একটি ক্রোমোজোম তৈরি হবে দুটোই ক্রোমোজোমাল অ্যাবারেশন নিয়ে,
এবং অন্য আরেকটি ক্রোমোজোম তৈরি, অন্য একটি গ্যামেট তৈরি হবে দুটি নর্মাল ক্রোমোজোম নিয়ে। টোটাল এক্সাম্পলটা কার ক্ষেত্রে? যেখানে 2n = 4, মাত্র 4টি ক্রোমোজোম নিয়ে যে অর্গানিজমটি আছে। তো বেশিরভাগ অর্গানিজমই 4টি ক্রোমোজোম নিয়ে নয়, তার বেশি ক্রোমোজোম নিয়ে থাকে। সেই জন্য শুধুমাত্র এই এখানে ইন্টারচেঞ্জ হয়েছে দুটো মাত্র ক্রোমোজোমের মধ্যে, কিন্তু সেরকম দুটির বদলে যদি অনেক ক্রোমোজোমের মধ্যে তোমার ট্রান্সলোকেশন হয়, তাহলে আমরা কি বলবো, বা ইন্টারচেঞ্জ হয় ক্রোমোজোমাল পার্টে, তাহলে কি আমরা কি বলবো? মাল্টিপল রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। মাল্টিপল রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। কারণ কি? রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন এখানে হলে কি হবে, এই যে দেখো নরমালি কি হয়, এগুলো এখানে দেখো বাইভ্যালেন্ট দেখতে পাচ্ছ, এখানে দুটো ক্রোমোজোম একে অপরের সাথে তৈরি করে আছে, এবং যখন মিওসিস হয়ে সেগ্রিগেশন হবে তখন একে অপরের থেকে ছেড়ে যায়। এর মাঝখানে কোনো অন্যরকম বাইভ্যালেন্ট গঠন বা মানে তোমার এতক্ষণ যেগুলো পড়ানো হচ্ছিল মিউটিক বিহেভিয়ার, যেগুলো তোমাদের দেখিয়েছি, তার মধ্যে কোনোটা এর মধ্যে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে তোমার ডায়াকাইনেসিসের পরে ক্রোমোজোম গুলো একে দুটো ডিফারেন্ট পোলে গিয়ে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। কিন্তু মাল্টিপল রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হলে কি হবে? ধরো মোর দ্যান 2 ক্রোমোজোমের ক্ষেত্রে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হবে, মানে ক্রোমোজোমাল পার্ট ইন্টারচেঞ্জ হবে। হলে কি হবে, তারা যখন ডায়াকাইনেসিস হবে, ডায়াকাইনেসিসের সময় 4টি ক্রোমোজোমের রিং এর বদলে, এখানে তোমরা দেখলে কি 4টি ক্রোমোজোমের রিং, এরকম 4টি ক্রোমোজোমের রিং এর বদলে মাল্টিপল ক্রোমোজোমের রিং তৈরি করবে। সেটা রিংটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে কতগুলো ক্রোমোজোমে কিভাবে ট্রান্সলোকেশনটা হয়েছে। প্র্যাকটিক্যালে করবে রিও বাইকালার বলে একটি প্লান্ট আছে, রিও সেট্রেশিয়ার মতো দেখতে কাইন্ড অফ। তার মধ্যে 12টি ক্রোমোজোম থাকে, সেই 12টি ক্রোমোজোমেই ট্রান্সলোকেশন, ফলে 12টি ক্রোমোজোমই নিজেদের মধ্যে একটা রিং তৈরি করে থাকে। মেটাফেজে তোমার মেটাফেজ দশার শেষের দিকে বা অ্যানাফেজ দশার শুরুর দিকে এরকম রিং ক্রোমোজোম দেখা যায়। এখানে টোটাল যেটা রিবন মতো একটা দেখছো, এই টোটাল 12টি ক্রোমোজোমের এন্ড টু এন্ড জুড়ে 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 এরকম একটি রিং হয়েছে। যে তোমরা অল্টারনেট যে রিং এর পজিশন দেখলে, এটা কাইন্ড অফ সেরকম। তো এটা যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে, সেই প্র্যাকটিক্যালের সময় নিজে হাতে মানে নিজে মাইক্রোস্কোপে দেখতে পাবে। লাস্ট যে ট্রান্সলোকেশন হয়, আগের যে ট্রান্সলোকেশন গুলো বললাম সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এবার আমরা আসছি হচ্ছে লাস্ট টাইপ অফ ট্রান্সলোকেশন, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন কি হয়? রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন নাম শুনে বুঝতে পারছো, যিনি আবিষ্কার করেছেন তার নাম। রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন কি? Involves breaks, interchange and rejoining at the extreme end of two non-homologous chromosomes. মানে টু নন-হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রেই হবে, কিন্তু একদম এক্সট্রিম এন্ড অফ দ্য ক্রোমোজোম আর্মে তোমার ট্রান্সলোকেশনটা হবে। এক্সাম্পল কি? হিউম্যানের মধ্যে ধরো, এক্সাম্পলটা পরে আসছে কিভাবে ট্রান্সলোকেশন হয়। ধরো এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম, আর এরা নিজেদের মধ্যে নন হোমোলোগাস, তার মধ্যে যে নন হোমোলোগাস পেয়ার গুলো আছে তারা নিজেদের মধ্যে আর্ম চেঞ্জ করলে কি দাঁড়াবে? এই গ্রিন ক্রোমোজোমটা গ্রিন বড় আর্ম এবং ছোট্ট পিঙ্ক আর্ম নিয়ে একটা এখান থেকে ব্রেকেজ হয়ে কি তৈরি করলো? একটা শর্ট গ্রিন আর্ম আর একটা শর্ট পিঙ্ক আর্ম তৈরি হয়েছে। আর এই পিঙ্ক ক্রোমোজোমটার ম্যাক্সিমাম পোর্শনটার সাথে গ্রিন ক্রোমোজোমের ম্যাক্সিমাম পোর্শনটা জুড়ে গেছে। তাহলে এইটা একটা এক্সাম্পল অফ রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কি হয়, এই ছোট আর্ম দুটো নিয়ে এতটাই জেনেটিক ম্যাটেরিয়াল লস করে যে এ নন ভায়াবল হয়ে ডিউরিং সেল ডিভিশন লস্ট হয়ে যায় বা হারিয়ে যায়। ফলে কি হবে? রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হলে যদি 4টে ক্রোমোজোম থাকে কোন একটি অর্গানিজমে, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হলে আফটার ফিউ জেনারেশন কি দাঁড়াবে? যে তার মধ্যে 3টি ক্রোমোজোম থাকবে। মানে একটি ক্রোমোজোম না থাকলে যা হয় সেই তোমার মনোজোম, মানে কোন একটি ক্রোমোজোম একটি আছে, তার হোমোলোগাস পার্টটি নেই। এক্সাম্পল হচ্ছে মিওটিক বিহেভিয়ারে দেখাতে গেলে কি, ধরো 14 আর 21 ট্রান্সলোকেশন, মানে 14 নম্বর ক্রোমোজোম আর 21 নম্বর ক্রোমোজোম ট্রান্সলোকেশন ইন হিউম্যান।
এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি, এখানে দেখো এখানে ট্রান্সলোকেশন হয়েছে কি, স্মল পোর্শনটি ডিলিটেড হয়ে গেছে, বাদ পড়ে গেছে, রয়েছে কে 14 আর 21-এর একটা ট্রান্সলোকেটেড পোর্শন আর দুটি নর্মাল ক্রোমোজোম। এরকম একটি গ্যামেটকে যদি এরকম একটি গ্যামেট মানে কোন একটি অর্গানিজম যদি গ্যামেট তৈরি করে, তাহলে গ্যামেট কি কি টাইপের গ্যামেট তৈরি হতে পারে? নাম্বার 1, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হচ্ছে কি আসবে, দুটোই নর্মাল ক্রোমোজোম, নন হোমোলোগাস দুটি ক্রোমোজোম একটি গ্যামেট তৈরি করলো হ্যাপ্লয়েড, অথবা শুধুমাত্র ট্রান্সলোকেটেড পোর্শন নিয়ে একটি ক্রোমোজোম নিয়ে একটি গ্যামেট তৈরি হবে, অথবা একটি নর্মাল ও একটি ট্রান্সলোকেটেড পোর্শন নিয়ে আরেকটি গ্যামেট তৈরি হবে, এবং লাস্ট অপশন কি, একটি মাত্র নর্মাল অন্য আদার ক্রোমোজোম নিয়ে একটি গ্যামেট তৈরি হবে। টোটাল এই 4 রকমের গ্যামেট তৈরি হতে পারে। তো এরা যদি ফার্টিলাইজড হয় উইথ আ নর্মাল ক্রোমোজোম, এই যে 21 এবং 14 নম্বর ক্রোমোজোমটা নর্মাল, এখানে নর্মাল গ্যামেট দিয়ে যদি ফার্টিলাইজড হয়, ওই ফার্স্ট অপশনের ক্ষেত্রে এই নর্মাল ক্রোমোজোম আর এই নর্মাল ক্রোমোজোমের ক্ষেত্রে যদি ফার্টিলাইজেশন হয়, যে প্রোডাক্টটি তৈরি হবে সেটাও কি হবে, নর্মাল। হিউম্যানের ক্ষেত্রে ধরো 46 নাম্বার অফ ক্রোমোজোম, এর মধ্যে কোনো ফেনোটাইপিক্যাল অ্যাভারিয়েশন বা ক্রোমোজোমাল অ্যাভারিয়েশন নেই। সেকেন্ড অপশন, যদি এই নর্মাল ক্রোমোজোম নর্মাল গ্যামেটটি একটি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম নিয়ে, কিন্তু দুটির এখানে কি হয়েছে, একটি পেয়ার কম আছে, ফার্টিলাইজেশন হলে যে প্রোডাক্টটি তৈরি হবে সেটা কি হবে, ট্রান্সলোকেশন কেরিয়ার, এখানে একটি ক্রোমোজোম তৈরি আর কম আছে, 46 এর বদলে 45, এর মধ্যে ফেনোটিপিক্যাল কোনো চেঞ্জেস দেখা যাবে না, কিন্তু এই ডিজিজ বা ক্রোমোজোমাল অ্যাবারেশনটাকে ক্যারি করছে, তাই বলা হচ্ছে ক্যারিয়ার। থার্ড অপশন কি, থার্ড অপশন হচ্ছে এখানে দেখো দুটি নর্মাল ক্রোমোজোম আসবে, কিন্তু একটি তোমার ক্রোমোজোম এক্সট্রা থাকবে এখানে। কিভাবে, দুটি পিঙ্ক ক্রোমোজোমটি ধরো দুটি প্রায় সমান রয়েছে, কিছুটা লস হয়েছে জিন, কিন্তু মেইন স্ট্রাকচারটুকুই রয়েছে, তার বদলে গ্রিন ক্রোমোজোমের একটি অপশন বেশি আছে, তাই এখানে কি হচ্ছে, একে আমরা বলবো ট্রাইজোমি, 46ই ধরা হবে। এবং লাস্ট অপশনটা যেটা তৈরি হবে সেখানে একটি ক্রোমোজোম কম, তাই এখানে কি হচ্ছে, মনোজোমিক, একটি ক্রোমোজোম না থাকলে কি হয়, মনোজোমিক, এটা লিথাল 45 লিথাল, এখানে মনোজোম, এখানেও এটাও মনোজোমি, একটি ক্রোমোজোম কম আছে, এখানেও দেখে মনে হবে মনোজোমি আছে, কিন্তু লিথাল বলিনি কেন, কেরিয়ার কেন বলেছি, কারণ দেখো এই গ্রিন ক্রোমোজোমের কাউন্টার পার্ট নিয়ে আছে, মানে লস অফ জিন কম, জিনোমের মধ্যে জিনের লস হয়নি, কিন্তু ক্রোমোজোম নাম্বার লস করেছে, এখানে কি হয়েছে, একটি ক্রোমোজোমই টোটালি লস করেছে, তাই এটা লিথাল, এবং এরা এই জাইগোটটি বেশি দিন বাঁচে না। এখানে হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই ট্রাইজোমি যেটা, সেটার অরিজিনাল ফাংশন কি, ট্রাইজোমির অরিজিনাল আমরা এটা ইম্পর্টেন্ট কেন, ট্রাইজোমিটাকে আমরা যদি দেখাই, এখানে দেখো ট্রাইজোমিটি এটি একটি তোমার ডাউন সিনড্রোম দেখা, এটি একটি ডাউন সিনড্রোম, তোমরা শুনেছো, তোমরা এর আগে ক্রোমোজোম নাম্বার দিয়ে ডাউন সিনড্রোম শুনেছো, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু ক্রোমোজোমের যেহেতু ট্রান্সলোকেশন হয়ে এক্সট্রা একটি পোর্শন রয়েছে, গ্রিন ক্রোমোজোমেরই এক্সট্রা পোর্শন এসেছে, তাই ফিনোটিপিক্যাল অ্যাবারেশন এদের মধ্যে দেখা যায়, এরা লিথাল হয়, মারা যায়, এবং এদের মধ্যে ডাউন সিনড্রোম দেখা যায়। তো এই গেল টোটাল টাইপস অফ ক্রোমোজোমাল অ্যাবারেশন এবং তার মধ্যে স্ট্রাকচারাল অ্যাবারেশন ইন ক্রোমোজোম। তো এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, আমি স্লাইডে ইন্ডিভিজুয়ালি গিয়ে দেখাতে পারবো ডিটেইলস। বলো, বুঝতে অসুবিধা হলে অথবা কোনো জায়গায় জিজ্ঞাসা থাকে। হ্যাঁ স্যার, বলো, শুনতে পাচ্ছি।
এক্সাম্পল গুলো দিলেন না লাস্টে, এক্সাম্পল গুলো কি ডুপ্লিকেশন যদি পড়ে, যদি এমনি ডুপ্লিকেশন হয় তাহলে কি ওগুলো মানে বর্ণনা করতে হবে না শুধু এমনি এক্সাম্পল দিতেই হবে, মানে এবার এইটার জন্য তোমার এইটা? ঠিক, এবার পরীক্ষার সময় যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষার সময় তোমাদের তো এত ডিটেলসে আসবে না, আমি যে নোটসটা প্রোভাইড করব সেটার মধ্যেও আরো ডিটেলসে থাকবে। তোমাদের পরীক্ষার সময় কি আসতে পারে, টাইপস অফ ক্রোমোজোমাল স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবেরিয়েশন আসলে তোমাকে প্রত্যেকটা টাইপের নাম বলতে হবে, তোমাকে তার ডেফিনেশন দিতে হবে এবং প্রত্যেকটার একটা করে এক্সাম্পল। এবার ডিপেন্ড করবে তোমাকে যদি যদি ছোট পোর্শন নিয়ে বলে, তোমাকে যদি কোশ্চেন দেয় যে ট্রান্সলোকেশন মানে ট্রান্সলোকেশন হলে যে ক্রোমোজোমাল অ্যাবেরিয়েশন হয় সেটা ডিটেলসে ডেসক্রাইব করো, তখন তোমাকে কিন্তু মিওটিক বিহেভিয়ার এক্সাম্পল তারপর সবটাই দিতে হবে। মানে তোমাকে ডিপেন্ড করবে তোমার কত নাম্বারের কোশ্চেন আসছে তার উপর ডিপেন্ড করে। যদি টোটাল ক্রোমোজোমাল অ্যাবেরিয়েশন দেয় তাহলে তোমাকে খালি এক্সাম্পল দিয়েই বলে দিতে হবে যে তোমার এই অ্যাবারেশনের জন্য অ্যাবারেশনের ডেফিনেশন এটা, এর এক্সাম্পল। আর মিওটিক বিহেভিয়ারটা দুই এক লাইনে বলে দিতে পারো, যেমন ধরো বলে দিলে যে ডিউরিং মিওসিস ডিলিশন উইল ক্রিয়েট ডিলিশন লুপ, তারপর তোমার ডুপ্লিকেশনের ক্ষেত্রে লুপ তৈরি হবে, ট্রান্সলোকেশনের ক্ষেত্রে এরকম অ্যাবারেশন হবে। এগুলো জাস্ট একটু দুই এক লাইন করে বলে দেওয়া, ডিটেলসে এত তোমাদের জানা মানে বলা তোমার পরীক্ষার এক্সাম লিখতে হবে না, এটা বোঝার জন্য। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বাকিদের কোনো প্রশ্ন? তোমরা ভয়েস গুলো অন করে নাও, একটু ইন্টারাকশন তো দরকার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ পড়তে হবে প্রথম থেকে। ঠিক, আমি তোমাদের এবার কাজ করব কি, এবার লেখাটা অনেক বড় আমার টাইম লেগেছে তৈরি করতে, আমি